অদ্ভুত একটা বৈপরীত্য। আজ বিষ্ণুপুরের বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, তন্ময় ঘোষ। আর ঠিক সেদিনই বিজেপির রাজ্য সহসভাপতি তার দাবি 2026 পর্যন্ত এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার চলবে না, তার আগেই সরকারের বদল ঘটবে এবং সরকার চালাবেন তারা, অর্থাৎ সরকারের দায়িত্ব বা সরকারের নিয়ন্ত্রণ নেবেন তার। কিন্তু কিভাবে? 2021-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে। এই মাত্র কয়েক মাস আগে, এখনো 6 মাসও পূর্ণ হয়নি তার। আর ঠিক সেই সময়ে যখন এমন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসে বিজেপি থেকে বিধায়করা যাচ্ছেন, যোগ দিচ্ছেন, মুকুল রায়ের মতো হেভিওয়েট গিয়েছেন, আজকে বিষ্ণুপুরের বিধায়ক যোগ দিচ্ছেন, ঠিক সেদিনে দাঁড়িয়ে বিজেপি নেতারা ঠিক কিসের ভরসায় এমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছেন তৃণমূল কংগ্রেসকে যে 2026 পর্যন্ত সরকার চালাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যক বিধায়কের সমর্থন নিয়ে? তাহলে কি সিবিআই, ইডি নতুন করে যে তৎপর হচ্ছে এ রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলা, সারদা নারদা মামলাতে, সেটাকেই কোনোভাবে ভরসার জায়গা হিসেবে দেখছেন বিজেপি রাজ্য নেতৃত্ব? নাকি ভরসা করছেন সেই পুরনো দল বদলের থিওরিতে, যে তত্ত্ব খারিজ করে দিয়েছেন এ রাজ্যের মানুষ? তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে নিয়ে আসা লোকেদেরকে টিকিট দিয়ে তাদেরকে পরাজিত হতে দেখে বিজেপি রাজ্য নেতৃত্ব যখন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নানা অভিযোগ করছেন, অভিযোগ জানাচ্ছেন যে দল বদলের এই রাজনীতিতে আদৌ এ রাজ্যে যে কোনো ফল ফলবে না, তাকে কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারেন, ঠিক তখনই কিসের ভরসায়, কোন ভরসায় বিজেপি রাজ্য নেতৃত্ব বলছেন সবেমাত্র ক্ষমতায় আসা একটি দল, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা একটি দল পুরো মেয়াদে সরকার চালাতে পারবে না? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। একুশে বঙ্গে বাজিমাতের পর এবার তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা। বিজেপি শাসিত রাজ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর ঘাসফুল শিবির। তৃণমূলের তৎপরতা ঘিরে রাজনৈতিক কাজিয়ায় তপ্ত বঙ্গ ও ত্রিপুরার রাজনীতি। বাংলা ও ত্রিপুরায় যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষের কাজিয়ার আবহেই কলকাতা হাইকোর্টের নির্দেশে বঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তে সিবিআই। হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুধু সিবিআই নয়, কয়লা পাচার কাণ্ডের তদন্তে তৎপর ইডিও। তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে। কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থার তৎপরতার মাঝেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, দ্রুত মানুষের আস্থা হারাচ্ছে তৃণমূল, 2026 পর্যন্ত টিকবে না ঘাসফুলের সরকার। যা পারিপার্শ্বিক আবহাওয়া যে দেখা যাচ্ছে এবং রাজনৈতিক বাতাবরণ দেখা যাচ্ছে, তাতে তৃণমূল সরকার কতদিন চলবে এবং মানুষের তারা কতদিন আস্থা পাবে সেটা একটু সন্দেহজনক বিষয় আছে। তার কারণ কি, সরকার আসার পর যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষ ধীরে ধীরে বীতশ্রদ্ধ হতে শুরু করেছে। ওই জন্য এটা অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে তৃণমূল সরকারের কতদিন আস্থা মানুষের থাকবে। বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের দাবির উল্টো ছবি বঙ্গ রাজনীতিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান অব্যাহত। এই তালিকায় এবার নবতম সংযোজন বিষ্ণুপুরের বিজেপির বিধায়ক তন্ময় ঘোষ। ওরা যে কার্যত দিশেহারা, কার্যত দেউলিয়া, কার্যত যে ওদের জনভিত্তি নেই, মানুষ যে জোটে আছে, সিঁদুরে মেঘ তো এটা বিজেপির দেখার কথা। সিঁদুরে মেঘ তো বিজেপির দেখার কথা। আমিও দেখছি, আপনারাও দেখছেন, সময় অপেক্ষা করুন, সবই জানতে পারবেন। 21-এর হাই ভোল্টেজ ভোটে বঙ্গে সরকার গড়ার দাবি করেছিল বিজেপি। ভোটের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়েছে তৃণমূল। আর এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার বাংলার মসনদে বসা তৃণমূল সরকারের স্থায়িত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি শীর্ষ নেতার। গেরুয়া শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহারের তৃণমূলের অভিযোগ বরাবরের। বিজেপি নেতার দাবি ঘিরে স্বভাবতই প্রশ্ন রাজনৈতিক মহলে, তবে কি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির তৎপরতা অক্সিজেন যোগাচ্ছে গেরুয়া শিবিরকে? তৃণমূলের বরাবরের অভিযোগ নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে। রিপাবলিক বাংলা।
আর এ নিয়ে অনির্বাণের অগ্নিবাণে আজকে কথা বলবো, বিতর্ক করবো আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা, রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী এবং নির্মাল্য মুখোপাধ্যায় বর্ষিয়ান সাংবাদিক। প্রত্যেকের সঙ্গেই কথা বলবো, কিন্তু সবার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো আমার অগ্নিবাণ এক। দল ভাঙছে বিজেপির আর সরকার পড়বে তৃণমূলে, অগ্নিবাণ দুই। এজেন্সি না দল বদল, কিসের ভরসায় রয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব, অগ্নিবাণ তিন। এজেন্সির পাল্টা পুলিশ দিয়ে কি বাজিমাতের চেষ্টা তৃণমূলের? তার কারণ বিজেপি শিবির থেকে পাল্টা অভিযোগ, তন্ময় ঘোষকেও নাকি রাজ্যের পুলিশ দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় বা হুমকি দেখানো হচ্ছিল, তাই তার এই দল বদল। একেবারে শুরুতে আমি যাব শতরূপা আপনার কাছে, তার কারণ বিজেপির তরফ থেকে আপনি উপস্থিত রয়েছেন বিজেপির মুখপাত্র হিসেবে, আপনারাই সবচেয়ে বা আপনি সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবেন ঠিক কিসের ভরসায় নতুন একটা সরকার এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার 4-5 মাসের মধ্যে এমন দাবি আপনারা করছেন যে এই সরকার তার পুরো মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। অনির্বাণ, আমরা কোথাও বলিনি যে তোমরা ঠিক যেভাবে ব্যাখ্যা করছো আমরা কিন্তু ওইভাবে বলিনি। মাননীয় প্রতাপ বন্দ্যোপাধ্যায় খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সরকার মানুষের আস্থা হারাচ্ছে। তার মানে এই যে আমরা কিছুর উপর ভরসা করে বলছি না, আমাদের যা পলিটিক্যাল ইনসাইট বা আমরা রাজ্যে যা দেখছি হচ্ছে তোমাদেরই প্রতিবেদন স্বরূপ, অন্যান্য যা যা চ্যানেল, অন্যান্য যা যা মিডিয়া চ্যানেল দেখাচ্ছে আমাদের, বা আমাদের কাছে নিজস্ব যা যা খবর আছে, যে এই যে তৃণমূলের তৃতীয়বার রাজত্ব পাওয়া, অস্বাভাবিক একটা ভোট ব্যাংক নিয়ে 213টা সিট নিয়ে আনডিসপিউটেড তারা পাওয়ারে এসছে। এই পাওয়ারে আসার পর তাদের একটু বিনম্র হওয়া, তাদের একটু 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 মানে ভিক্টরি উইথ গ্রেস যেটা বলে আর কি, মানে জেতার সঙ্গে সঙ্গে তাদের একটু নরম ব্যবহার মানুষ এক্সপেক্ট করেছিল। কিন্তু মানুষ যেটা দেখছে যে এরা আসার সঙ্গে সঙ্গে বিজেপি কার্যকর্তা তো বটেই, তোমরা জানো ভালো করে যে এমন একটা রায়েট আকারে এই ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স পৌঁছে গেল, যেখানে বাধ্য হয়ে আমরা হাইকোর্টের যখন দ্বারস্থ হলাম, হাইকোর্ট সিবিআই এবং সিট ফর্ম করতে বললো। আজও কিন্তু সিট ফর্ম হয়নি, সিবিআই ঘুরছে জেলায় জেলায়, কিন্তু সিট এখনও ফর্ম করা হয়নি। তো এই যে মানুষ যখন দেখছে এবং মানুষের সঙ্গে কথাবার্তা বলে, তোমরাও দেখবে, তোমরা বিভিন্ন যে শোগুলো করছো সেগুলো তো পরিষ্কার বোঝাচ্ছে যে মানুষে কিন্তু এবার আরও দিশেহারা হয়ে যাচ্ছে যে আবার কাকে বসালাম। ওরা দিয়েছিল নিশ্চয়ই মানুষ কিছু একটা ভেবে অনেক আশায় তৃতীয়বার একটা পার্টিকে বসায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এটাই একটা মানে আমি কি বলবো, এটা পলিটিক্যাল ট্রেন্ড ওয়েস্ট বেঙ্গলের, যে 7 বার তারা সিপিএমকে চান্স দিয়েছিল, আবারও তৃতীয়বার যখন তৃণমূলকে চান্স দিল আবারও তারা দিশেহারা হয়ে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে না যে কিভাবে এখনও তৃণমূলের কোনো রকম কোনো মানে কোনো মানসিক বদল নেই। তারা পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ভায়োলেন্সের ওপর নজর না দিয়ে তারা চললেন ত্রিপুরায় অশান্তি ক্রিয়েট করতে। তারা আসার সঙ্গে সঙ্গে নিজেদের সর্বভারতীয় ঘোষণা করে তারা দিল্লি হানা দিতে চললেন। এটা কিন্তু মানুষ দেখছে। ভ্যাকসিনেশন নিয়ে এই দুর্নীতি, দেবাঞ্জনের যে কাণ্ডটা, এগুলো কিন্তু মানুষ দেখছে, তোমাদের মাধ্যমেই মানুষ দেখছে। এখানে কিন্তু তোমাদের একটা বড় রোল মানে রিপাবলিক একা আমি বলছি না, বিভিন্ন চ্যানেলগুলো করছে। তারা কিন্তু তুলে ধরছে যে অপদার্থটা, এই যে ঔদ্ধত্য, তৃণমূলের যে ঔদ্ধত্য, যে আমরা সব করছি, আমরা একটা মানে ওদের একটা কিরকম একটা হিংস্র মনোভাব হয়ে দাঁড়াচ্ছে। মানে আমি কি এক কথায় বলতে পারি, সিপিআইএম এর ক্ষেত্রে যেটা দেখেছিলাম আমরা 2006 মানে 2006 সিনড্রোম, 235 এর সিনড্রোম। আমার তো তাই মনে হচ্ছে। আমি ইনফ্যাক্ট যখন আমাদের রেজাল্ট যখন বেরোলো, আমি একটা ন্যাশনাল চ্যানেলে এই কথা বলেছিলাম, এক্স্যাক্টলি এই কথাটা, 2006 সিনড্রোম, যে এটা লাস্ট টাইম একটা চান্স দেওয়া হলো তৃণমূলকে, পশ্চিমবঙ্গ সেই চান্সটা দিল। এবং সেই সময়ও 2006 যখন তুমি তুললে, তোমাকে মনে করিয়ে দিই, তৃণমূলও কিন্তু পাওয়ারে আসতে পারেনি, ওরা হরকে গেছিলো। বিজেপির এখন প্রায় সেরকমই, আমি বলছি না আমরা হরকে গেছি,
কিন্তু আমাদের যেটা সরকার গড়ার জন্য মনোভাব আমরা তৈরি করে রেখেছিলাম হয়তো সেটা পারিনি, কিন্তু 3 থেকে 77টা সিট আমরা পেয়েছি। আমার মনে হচ্ছে মানুষের আস্থা আমাদের ওপর বাড়ছে এবং তৃণমূলের ওপর কমছে। করতে করতে আমি আবার এই 8খানা পোল ফেজের অ্যানালিসিস করতে গেলে তোমরা দেখবে কোথাও মানুষের শেষের দিকে মনে হয়েছে যে না আমরা এবার আরেকটা চান্স দিয়ে দেখি। তোমরা যদি রেজাল্টসগুলো দেখো প্রথম কয়েকটা ফেজ এবং শেষের কয়েকটা ফেজের মধ্যে তফাৎ আছে, একটু ট্রেন্ড হঠাৎ করে পাল্টে যাচ্ছে। সেটা বিভিন্ন কারণ হোক, সেটা না হয় আরেকটা তুমি শোতে আমাকে ডাকো, সেটা আরেকটা অ্যানালিসিস হবে যে কেন আমাদের হয়নি। আমাদের হয়নি সেটা আমার বলাটা ভুল হবে। আমাদের এই ইতিহাসে প্রথম পোস্ট। আমি কোহিনুরের কাছে যাই, কোহিনুরের কাছে একবার বোঝার চেষ্টা করি কোহিনুর বাবুরা কিভাবে দেখছেন এই হুঁশিয়ারিকে বিজেপির তরফ থেকে। কোহিনুর বাবু, একদিকে আপনারা বিষ্ণুপুরের বিধায়ককে আজকে দলে নিয়ে এলেন, আমি জানি না এটাকে কিভাবে দেখব, প্রশংসা আপনাদের জায়গা থেকে, আত্মবিশ্বাস, কিভাবে এটাকে ব্যাখ্যা করব জানি না, কিন্তু আপনি সেভাবে উচ্চকিত না হলেও আপনার দলের বেশ কয়েকজন নেতা বা মুখপাত্র আমার শোতে বসে এই নির্বাচনের পর থেকেই বারবার বলে গিয়েছেন যে বিজেপির সংখ্যা এখন তো 77 আছে, শেষ পর্যন্ত কত থাকে দেখুন। কোথাও একটা আমরা যাকে ওই খাঁটি ইংরেজিতে পোচিং শব্দটা বলি না, পোচিং, নিশ্চিতভাবে একেবারে মেরে ফেলার অর্থে বলছি না, কিন্তু কোথাও একটা যেন সেই পোচিংয়ের থ্রেট, একটা পরোক্ষ থ্রেট, যে শেষ পর্যন্ত কতজন বিজেপির সঙ্গে থাকে। তা এই যে পরোক্ষ থ্রেটটা ছিল সেটাই কি এবার প্রত্যক্ষ হতে শুরু করলো? মুকুল রায় না হয় একটা বিরাট নাম, বড় ব্যাপার, কিন্তু এই তন্ময় ঘোষের মধ্যে দিয়ে এবার দলে দলে বিজেপি থেকে তৃণমূলের লোক আসা আবার শুরু হবে নাকি? আচ্ছা, এবার আমি একটু বলবো আনইন্টারাপ্টেড। বিষয়টা হচ্ছে আপনি দুটো জায়গা প্রশ্ন। একটা হচ্ছে যে তিনি বিজেপির হয়ে বক্তব্য রাখলেন, মানে প্রধানবাবু তিনি বললেন যে তৃণমূলের সরকার থাকবে, সরকার থাকবে না, তৃণমূল কংগ্রেসের কোনো অন্য চিন্তা হচ্ছে যে বিরোধী দলের সংখ্যাটা 30-এ থাকবে কি, পাছে আবার আমাদের ওটাকে অ্যামেন্ডমেন্ট করে কমিয়ে আনতে হবে। 2, আপনি একটা পরিষ্কার কথা বলছি, বাংলার মানুষ এখন ব্যস্ত। কি কারণে ব্যস্ত? বাংলার যারা মায়েরা তারা ব্যস্ত লক্ষ্মী ভান্ডারের ফর্ম তুলে এবং সেটা জমা করতে। বাংলার মানুষ ব্যস্ত স্টুডেন্টস ক্রেডিট কার্ড, বাংলার ছাত্র স্টুডেন্টস ক্রেডিট কার্ডে ফর্ম তুলতে। আর বিজেপির বিধায়কেরা ব্যস্ত তৃণমূলে আসার জন্য ফর্ম ফিল আপ করতে। তো স্বাভাবিকভাবেই সরকার কাদের থাকবে কি থাকবে না সেটা আপনারাও বুঝতে পারছেন, এটা নিয়ে ডিসকাশন করার জায়গা। কিন্তু যেটা খুব ফান্ডামেন্টাল কোয়েশ্চেন এই মুহূর্তে দাঁড়িয়ে আসছে, সেটা হচ্ছে এই যখন ভোটের আগে দলে দলে তৃণমূল কংগ্রেসের নেতারা বিজেপিতে চলে যাচ্ছিল এবং তখন বিজেপির নেতারা এখানে এসে বলেছিল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার লোক থাকবে না, কোট আনকোট এই কথাটা বলেছিল, বন্ধটা প্রয়োগ করেছিল, পতাকা ধরার লোক থাকবে না, একাধিকবার বলেছিল, একবার পতাকা ধরার লোক থাকবে না। আজকে কি হচ্ছে, দলে দলে এসে তৃণমূলের পতাকা কে ধরবে এই নিয়ে একটা কম্পিটিশন হয়ে গেছে, কে আগে এসে তৃণমূলের পতাকা ধরবে। আর হেস্টিংস এর দরজার তালা কে খুলবে সেটা লোক পর্যন্ত পাওয়া যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি একটা দল, এ দল ভাড়াটে সৈন্য নিয়ে লড়ছে। যিনি বিষ্ণুপুরের আজকে জয়েন করেছেন বিধায়ক, তিনি কিন্তু আমাদের উপর রাগ করে তাকে সিবিআই দিয়ে চাপে ফেলিয়ে তাকে চমকে ধমকে নির্বাচনে আসলে আমরা দেখে নেবো বুঝে নেবো করে তাকে কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে ভাড়াটে সৈন্যদের ভালো লাগবে না? তার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা মানুষ, তার ভালো লাগেনি, আবার ফিরে আসছে। এবং ভাড়াটে সৈন্য নিয়ে যে যুদ্ধে যেটা যায় না এটা তো সবাই জানেন, এটা তো একটা ইতিহাসের শিক্ষা। কোহিনুর বাবু, আপনি যে কথাটা বলছেন আমি আপনাকে কন্টিনিউ করতে দেবো, আমার শুধু একটাই বক্তব্য, আপনি যে কথাটা বলছেন যে নির্বাচনের আগে ধমকে চমকে নিয়ে যাওয়া, সত্যি যাওয়ার 24 ঘন্টার মধ্যে টিকিট পেয়েছিলেন তন্ময় ঘোষ, আমি যতটা স্মরণ করতে পারছি, তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে, তখন এ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল বিজেপির অন্দরে। সৌমিত্র খাঁ আজকে কি বলেছেন তন্ময় ঘোষের আরো একবার দল পরিবর্তন নিয়ে, একবার শুনে নিয়ে, একটা ফেসবুক লাইভ করেছেন এই দল পরিবর্তনের পর, একবার সৌমিত্রবাবুর অভিযোগটা শুনে নিয়ে আমি আসছি আপনার কাছে। কোহিনুর বাবু, বিষ্ণুপুরে আপনি নিজের সম্পত্তি বাঁচানোর জন্য, কয়েকশো কোটি টাকা সম্পত্তি বাঁচানোর জন্য হয়তো তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। আমাদের বিধায়কদেরকে প্রত্যেক দিন প্রলোভন করার চেষ্টা চলছে। আপনি যদি বিজেপি বিধায়ক থেকে রিজাইন দেন, মানুষের কাছে ভোট চেয়ে নেন, বিষ্ণুপুর বিধানসভার মানুষ যদি আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে আপনি নিজেকে বিধায়ক বলে মনে করবেন।
আমি কোহিনুর বাবুর কাছে যাব। নিশ্চিতভাবে যারা দল বদলান মাঝপথে বিধানসভা বা লোকসভার মেয়াদ অন্তর্বর্তীকালীন সময়, তারা এত কিছু ভেবে বদলান না। সেটা যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তারাও বদলাননি, আমি সে প্রশ্নে যাচ্ছি না কোহিনুর বাবু। কিন্তু এই যে আপনি বলছিলেন এজেন্সির ভয় দেখিয়ে নিয়ে যাওয়া, পাল্টা সৌমিত্র বাবুরাও কিন্তু বলছেন যে এজেন্সির ভয় দেখিয়ে আপনারাও নিয়ে এসছেন। না, সৌমিত্র বাবুর ফেসবুক লাইভ একবার করলে সব থেকে বেশি ভয় পায় বিজেপি নেতৃত্ব, এটা আপনিও জানেন। বিজেপি নেতৃত্ব সৌমিত্র বাবুকে সিরিয়াসলি নেয় না, আমি কি সিরিয়াসলি নেবো? তবে সৌমিত্র বাবুর একটা রেকর্ড আছে যে সৌমিত্র বাবু বোধহয় এখনো পর্যন্ত প্রায় পশ্চিমবাংলার সবকটা দল করে ফেলেছে। সিপিএমটা যদি একটু ভালো জায়গায় থাকতো তাহলে পুরো 16 কলা পূর্ণ হতো, তাহলে কিন্তু মোটামুটি উনি সবকটা রাজনৈতিক দলই করে এসেছেন। অতএব উনার এই বিষয়ে মন্তব্য করাটা খুব একটা ওনাকে একটু সিরিয়াসলি নেয় না। আমরা একটা কথা বলেছিলাম যে ভাড়াটে সৈন্য, বারবার যে সৈন্য আপনার নয়। আমার আজকে বিজেপি আমার ভালো লাগে না, বিজেপির সঙ্গে আমার নীতিগত শিক্ষা মেলে না, আমি আই এম নট কমফোর্টেবল উইথ বিজেপি, সেম অ্যাজ শতরূপাধি মে নট বি কমফোর্টেবল উইথ তৃণমূল। তো সেই ভাড়াটে সৈন্য দিয়ে কি ম্যাচ জেতা যায়? আর ম্যাচ হেরে যাওয়ার পর ভাড়াটে সৈন্যরা, আমার দেখুন কি, আমি 2006-তে রাজনীতি করেছি আর 2006 সময় তৃণমূল ছাত্র পরিষদ জয়েন করেছি, তারা হেরো পার্টি থেকেই জয়েন করেছে। তো যারা ভেবেছিল যে ভাড়াটে সৈন্য নিয়ে জিতবে, সে দলের খারাপ সময় থাকবে, এটা কি করে এক্সপেক্ট করে? থাকবে না। বিজেপি এমএলএ ক্যান্ডিডেট দিতে পারেনি, শিখা মিত্রকে ক্যান্ডিডেট করে দিয়েছিল। শতরূপা হাত তুলছিলেন, ব্যাপার শতরূপার কাছে যাই। শতরূপা, ভাড়াটে সৈন্য দিয়ে লড়াই জেতা যায় না, এটা কি আপনারা বোঝেননি? এবং ভাড়াটে সৈন্যদের তারা যে থাকবেন এই আশাটাই বা আপনারা করেছিলেন কি করে? সরাসরি প্রশ্ন তৃণমূলের। না না অনির্বাণ, আমি তার আগে একটা কথা একটু বলতে চাইছি। আমি যখন হাত তুলেছিলাম তখন কোহিনুর খুব সুন্দর করে ব্যস্ততা কথা, পশ্চিমবঙ্গের লোকজন নাকি এত ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত তো বটেই। তারা 500 টাকা আশায় লক্ষ্মী ভাণ্ডারের জন্য লাইন দিতে গিয়ে স্ট্যাম্পিডে পড়েছেন। তারা বিভিন্ন রকমের প্রকল্প শুধু অ্যানাউন্সমেন্ট দেখেছেন, মাননীয় অ্যানাউন্সমেন্ট করেছেন, কিন্তু যখন করতে গেছে তখন বুঝেছে কত ধানে কত চাল। সেজন্য পশ্চিমবঙ্গ মানুষের ব্যস্ততা, মানে সে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতন ব্যস্ততা তৃণমূল চালিয়ে যাচ্ছে, সেটা করতে থাকুক। এবার আসি তোমার প্রশ্ন, এটা কি তোমার প্রশ্ন না তৃণমূলের প্রশ্ন? যাই হোক, প্রশ্ন যখন এসছে, যেটা ভাড়াটে সৈন্যে কিন্তু কেউ ছিল না। তাদের একটা বাংলা প্রবাদ আছে না, নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সমস্ত সুখ আমার বিশ্বাস। এবার যখন তৃণমূলে যারা ছিল তাদের মনে হচ্ছিল তৃণমূল ভরাডুবি, বিজেপিতে এলে তাদের হয়তো পলিটিক্যাল কেরিয়ার ভালো থাকবে, যারাই এসে থাকুক, আমি সবার কথা বলছি না, কোনো নামও করছি না। এখন তাদের মনে হয়েছে যে আহা, বিজেপি তো সেরম জাহাজ তো হলো না, ছোট নৌকো হয়ে গেল তাদের মতে, আমাদের মতে না, তাদের মতে। তারা এখন মনে করছে যে না না, নদীর ওপারে গেলেই ভালো, যেখানে ছিলাম সেখানেই ভালো। তবে আমার একটা ব্যক্তিগত অ্যাডভাইস, যারা যাচ্ছে বা যারা তো আমার কথা এখন শুনছে, এ দল ও দল সমস্ত মানুষকে আমি বলছি যে, আমি একটা চ্যানেলে বলেছিলাম, হয়তো তোমার শোতেই একবার বলেছিলাম, বন্যার জল যখন ফিরে যায়, বন্যা যখন নেবে যায়, তখন অনেক আবর্জনা থাকে মাটির মধ্যে। নতুন মাটিতে উর্বর করবার জন্য এই জঞ্জাল যত তাড়াতাড়ি বেরিয়ে যায় তত ভালো, নয়তো জঞ্জালকে উপরে ফেলে দিতে হয়। তো সেইটা আমার মনে হয় হচ্ছে। বন্যার জল যখন নামে তখন তো তাকে বেনো জল বলে, মানে বেনো জল বেরোচ্ছে বলছেন শতরূপা। আমি একটু নির্মলাবাবুর কাছে যাই, প্রবীণ সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন, নির্মলা মুখোপাধ্যায়। নির্মলাবাবু, আমি জানি না, শতরূপা অন্তত স্পষ্টত প্রকাশ্যে বলছেন যে না, দল বদলের ভরসায় নয়, এজেন্সির ভরসায় নয়, তারা বলছেন তৃণমূল সরকার দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে, 2006 সিনড্রোম দেখা যাচ্ছে তাদের মধ্যে। কিন্তু আপনার কাছে আমার সাংবাদিক হিসেবে প্রশ্ন, এই 4-5 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি সত্যি এমন বিপুল জনপ্রিয়তা হারিয়েছে, যার ভিত্তিতে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সহসভাপতি দাবি করছেন যে 2026 পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের সরকার ধরে রাখতে পারবে না? এখন প্রথমে তো 293টা আসনের মধ্যে 158টা ছিল তৃণমূল থেকে নেওয়া প্রার্থী বিজেপির, যার জন্য ভাড়াটে সৈন্য বলা হয়েছে। আমি ভাড়াটে সৈন্যের কথাটা আমি নিজেও ব্যবহার করছি না, মার্সিনারিজ কথাটা অর্গানাইজার পত্রিকাতে লেখা হয়েছিল। বিজেপির 3টে ফেলিওরের মধ্যে এটা একটা ফেলিওর দেখানো হয়েছিল। এক, দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি 121-এ এগিয়েছিল, 121-এ চলে গেছিল লোকসভা নির্বাচনের পরে, 121টা আসন, কিন্তু ধরে রাখতে পেরেছিল মাত্র 64। সুতরাং তথ্য যা বলছে, আর এখানে বাদানুবাদ যা চলছে,
আমি সাংবাদিক হিসেবে যা দেখেছি, আমার মনে পড়ে আমিও ওই পত্রিকায় লিখেছিলাম, ডিসেম্বরে লিখেছিলাম যে হয়তো এমন হতে পারে যে রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালের শাসনের আন্ডারে হয়তো ইলেকশন করানো হবে। তার কারণ সৌমিত্র আজকে যে বলছে, সৌমিত্র যখন বলেছিল 58 জন, একটা লিস্ট দিয়েছিল, দিয়ে বলেছিল 58 জন চলে যাবে তৃণমূলে, দেখা গেল 18 জন গেল। আর এই 158 জন যারা প্রার্থী হলো তার মধ্যে দেখা গেল অনুযায়ী 28 থেকে 30 জন প্রার্থী বোধহয় তৃণমূল থেকেই যায়। সুতরাং এখন এই দল বদলু যেটা চলছে, এইটা ধরুন 9টা এজেন্সি আছে কেন্দ্রের হাতে, এবার 9টা এজেন্সি ব্যবহার করে এগুলো করা, আসলে রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সব্যসাচী, মুকুল যদি যেতে পারে, ওরা কেন যাবে না? এখন হতেই পারে সেটা, কারণ মুকুল ওদের প্রথম সারির নেতা ছিল, সে যদি ফার্স্ট ডিফেক্ট করে চলে যায়, ন্যাচারালি লাইন লাগতেই পারে, এটা তো খুব অস্বীকার করার কিছু নেই। তাতে সরকার পড়ে যাওয়ার জায়গা, এটা দেখুন প্রতাপবাবু আজকে যেটা বলেছেন, এই কথাটার আমি একেবারেই কোনো গুরুত্ব দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যখন একটা মানে নৌকো প্রায় ডোবের মুখে চলে আসে, তখন মাঝিকে চিন্তা বলতেই হয় যে মাঝি তো তখন নিজে বলতে পারে না, অন্যরাও বলতে শুরু করে দেয় যে না না বাঁচাতে হবে, তো কি করে বাঁচাতে হবে, না না আপনারা থাকুন, আশায় ভরসা করে থাকুন। আমার এতে খুব একটা ভিত্তিহীন বলে মনে হচ্ছে এই দাবি। পরবর্তী সময় 2026-এ কি হবে না হবে সেগুলো একেবারেই মানে এখন আলোচনা করা বাতুলতা, কারণ সামনে প্রথমে 124টা নির্বাচন আছে। উপনির্বাচনগুলো আমি ধরছি না, ওটা শুধুমাত্র যে করে হোক তৃণমূল ভবানীপুরটাকে টার্গেট করে যে বার করতে চায়, তাই জন্য ওরা ওটার উপর ফোকাস করে আছে। কিন্তু যে 124টা মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশন নির্বাচন আছে, সেটা কি দাঁড়ায় দেখা যাবে। তারপরে 15টা রাজ্যে নির্বাচন আছে, সেটা কি দাঁড়ায় দেখা, অনেক রকম ফ্যাক্টর গুলো কাজ করবে। তার মধ্যে উত্তরপ্রদেশ মতো বড় রাজ্য আছে। সুতরাং মানে তুল্যমূল্য বিচারে এখন যেটা আমার মনে হচ্ছে, দিজ আর অনলি এক্সপ্রেশনস অফ ফ্রাস্ট্রেশন। তার কারণ এখন চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, ধরুন তন্ময় আপনি যে বললেন 24 ঘন্টার মধ্যে দল পাল্টেছে। আবার দেখুন তৃণমূলের খুব উঁচু সারির নেতা কিন্তু নয় ব্রাত্য বসু, তাকে মন্ত্রী করা হতে পারে, কিন্তু তৃণমূলের প্রথম সারির নেতা বলে আমি তাকে মনে করি না। তার কারণ হচ্ছে যারা আছেন তাদের মধ্যে ব্রাত্য বসু পড়েন না। উনি হয়তো ওদের এক্সিকিউটিভ কমিটি থাকতে পারেন সবকিছু, কিন্তু প্রথম সারিতে কিন্তু দেখুন তার হাত থেকে পতাকা নিয়ে চলে যাচ্ছে, খুব উঁচু তলার তা নয়। সুতরাং এগুলোকে খুব, আমার অন্তত মনে হয় এগুলো এখন চলতেই থাকবে। বিজেপির কজন এসে দাঁড়ায় সেটা অবশ্য আগামী দিনে সত্যি দেখতে হবে। আমাদের সাংবাদিক হিসেবে আমরা এরকম আগে অনেক দেখেছি, আমি প্রণব মুখার্জিকে দল ছাড়তে দেখেছি, কিন্তু তিনি অন্য কোনো দলে যাননি, রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস করেছেন, তারপরে ফিরে এসেছেন। তারপরে ফিরে সাধারণত দেখা যায় যারা একবার দল ছেড়ে আবার দলে ফেরে, তাদের আর দলের সম্মানটা থাকে না, কারণ ওই যে একটা ডিফেক্টর হয়ে গেল না। মমতা যাদেরকে একবার গাদ্দার বলে সকলকে চিহ্নিত করে দিয়েছে, এই গাদ্দারদের আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে। সুতরাং গাদ্দারদের জায়গাটা কোথায় হবে, এই জায়গাটা খুঁজে বার করতে হবে। খুব হাস্যকর ব্যাপার। আমি নিশ্চিতভাবে আপনার কাছে আরো একবার আসবো। সদরূপা হাত তুলছেন, কিন্তু সদরূপা এখনো পর্যন্ত সব্যসাচী বাবু এবং আমার সঙ্গে কথা বলা বাকি রয়েছে অরিন্দম বাবুর। তার আগে আমার আজকে ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় হয়েছে। আমি আজকের ব্রহ্মাস্ত্র মূল প্রশ্নটা নিই, তারপর আমি আপনাদের দুজনের কাছে যাব। আজকের ব্রহ্মাস্ত্র 21-এর ফল দেখেও কি দল বদলে এখনো ভরসা আছে বিজেপি? আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি অরিন্দম বাবু যেহেতু প্রাক্তন পুলিশ কর্তা, আমি আপনার কাছে কোনো পলিটিক্যাল কোয়েশ্চেন নিয়ে যাচ্ছি না। অরিন্দম বাবু, আপনার কাছে আমার একটা সোজা সাপটা প্রশ্ন আছে। এই যে এজেন্সির রাজনীতি, এজেন্সিকে দিয়ে রাজনীতিকে কন্ট্রোল করার চেষ্টা, পশ্চিমবঙ্গে এটা হয়তো আমরা গত কয়েক বছরে খুব আলোচনার মধ্যে পেয়েছি, কিন্তু দক্ষিণ ভারতে এটা বিপুলভাবে রয়েছে। করুণানিধিকে রাত্রিবেলা পুলিশ দিয়ে তুলে আনার ছবিটা নিশ্চয়ই আমরা এখনো ভুলে যাইনি। যারা ভারতের নাগরিক তারা প্রত্যেকে হয়তো মনে রেখেছেন। সেখানেও সেটাকে যদি পলিটিক্যাল ভেন্ডিটা না বলা হয়, তাহলে কোনটাকে বলা হবে? জীবনের শেষ দিন পর্যন্ত করুণানিধিকে আমরা তারপরে কখনো কোনো জায়গাতে কনভিক্টেড হয়ে জেল খাটতে দেখিনি। এখানেই আমার প্রশ্ন অরিন্দম বাবু, এজেন্সি 9টা কেন 11টা 19টা 36টাও যদি হাতে থাকে, যে সরকারের হাতেই থাক, আজকে তৃণমূল কংগ্রেসও পাল্টা ভয় দেখিয়ে পুলিশকে দিয়ে দল পরিবর্তন করাচ্ছে বলে আমরা শুনছি, কিন্তু এজেন্সির ভরসায় একটি রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন, এটা ভারতের রাজনীতিতে কতদূর সম্ভব, আমাদের সংবিধানের পরিসরে কতটা সম্ভব বলে আপনার মনে হয় একজন পুলিশ কর্তা হিসেবে? দেখুন, আমি আপনাকে এই ব্যাপারে প্রথমে বলে থাকি যে ভারত স্বাধীন হওয়ার পর থেকে নানা রকম এই জিনিসগুলো হয়ে এসছে। কারণ প্রথম আপনাকে দেখতে হবে যে পুলিশ অ্যাক্ট,
পুলিশ একটা রাজ্য সরকার, যে কোনো থ্রু আউট ইন্ডিয়াতে পুলিশ একটা রাজ্য সরকারের তত্ত্বাবধানেই থাকে। ওখানে স্পষ্ট বলা আছে সেকশন 2(2)A থেকে শুরু করে 3 এবং 4 একদম স্পষ্টভাবে বলা আছে যে রাজ্য সরকার তার অধীনে পুলিশ বাহিনী থাকবে, তার পোস্টিং, তার সমস্ত বেতন, সমস্ত কিছু দেয়। প্রথম যদি এটা করতে হয়, আপনাকে প্রথম করতে হবে গিয়ে আমরা যেটা জানি যে পুলিশ অ্যাক্ট চেঞ্জ করতে হবে। আর এই যে এখন সিবিআই থেকে শুরু করে ইডি থেকে শুরু করে আলোচনা শুরু হয়েছে, আপনাকে একটা জিনিস জানতে হবে যে আমাদের ইন্ডিয়ার ডেমোক্রেসি পিলার কিন্তু হচ্ছে মেইন হচ্ছে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচার এন্ড প্রেস, in which all the powers are vested by the constitution in the Supreme Court, Rajya Sabha, আর হচ্ছে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার and others. সিবিআই কিন্তু আপনাকে একটা জানতে হবে যে সিবিআই is not only the premier anti-corruption investigation agency in India, but it has also the experience of holding high-profile conventional crimes. আমি সিবিআই কে দিয়ে যদি তদন্ত করাই, তাহলে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় স্টেটে বলবে যে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হলনে চলছে। আর রাজ্য সরকার যখন সিআইডি কে দিয়ে তোলাবে, তখন হচ্ছে বলবে যে হয়তো রাজ্য সরকারের অঙ্গুলি। এভাবে তো চলতে পারে না। তাহলে কি মঙ্গল গ্রহ থেকে কি এখন ইনভেস্টিগেটিং অফিসার আসবে? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই যে সিবিআই যে তদন্ত করে বা সিআইডি যে তদন্ত করে, তার জন্য যদি ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড নিয়ে কেউ করে, তার জন্য হাইকোর্টের 226 এন্ড সুপ্রিম কোর্টের 32 কনস্টিটিউশনে রাইট আছে। সেখানে সিবিআই এর কথা, কিন্তু ধরুন এরা যে তন্ময় বাবুর সম্পর্কে যেটা আমরা শুনি নাকি সম্পত্তি বাঁচাতে ওনাকেও নাকি দুর্নীতির মামলায় জড়িয়ে দেওয়া হতো শ্যামাপদ মুখার্জির সঙ্গে, সেই কারণে ওনাকে দলবদল করতে হয়েছে হুমকির মুখে পড়ে। যদিও আমি সত্যিই জানি না এই মুহূর্তে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যা আছে, কোহিনুর বাবুরা বলতে পারবেন তাদের সত্যি এমন তাড়া আছে কিনা বা প্রয়োজন আছে কিনা যে হুমকি দিয়ে অন্য দল থেকে লোক নিয়ে আসতে হবে, নাকি তন্ময়বাবু নিজের প্রয়োজনে গিয়েছেন সেটা তিনি বলতে পারবেন। কিন্তু আমার একটা অন্য প্রশ্ন, ধরুন মানস ভূঁইয়া, আমরা দেখলাম তার দলের কর্মী খুন হওয়ার পর তিনিই প্রধান অভিযুক্ত হয়ে গেলেন এফআইআরে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়ার কংগ্রেস বিধায়ক, নানা প্রলোভনে নানা সময়ে নানা রকমের সমস্যার মুখে পড়েও কিন্তু এই দুই কংগ্রেসই, প্রাক্তন কংগ্রেসই, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছিলেন না। কিন্তু দুটো খুনের মামলায় দুজনের জড়িয়ে পড়া আমূল বদলে দিল দুজনের জীবনের দৃশ্যপটকে। পাকাপাকিভাবে কংগ্রেস থেকে তারা তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে চলে এলেন, সেই যে এলেন এখনও থেকে গিয়েছেন। শুধু তো সিবিআই নয়, রাজ্য পুলিশকে নিয়েও তো প্রশ্ন। তা রাজ্য পুলিশকে দিয়ে এটা করা সম্ভব যে একটি দল তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক, ক্রমবর্ধমানভাবে তারা যদি বিরোধী আসনে থাকে, তাদের দল থেকে লোক ভাঙিয়ে নিয়ে আসা, হুমকি দিয়ে নিয়ে আসা, রাজ্যের যারা শাসক দল তারা এটা করতে পারে, করে যেতে পারে? দেখুন, এগুলো দীর্ঘদিন ধরে এগুলো চলে আসছে যে দল বদলের ব্যাপারে কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। 1/3 যদি না হয় তাহলে সেটা দল বদলে হয় না। এবং এটা যারা দল বদল করছে, ইট ইজ হাইলি আনপ্রেডিক্টেবল, এবং যারা ভোটার তাদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করা। আজকে সব্যসাচী বাবু যে কথাটা বলছেন যে তন্ময় বাবু বা অমুক চেঞ্জ করেছে, সুইচ ওভার করেছে, কেন না উনি দুর্নীতিগ্রস্ত, তাই এতদিন ধরে তার এগেইনস্টে কিছু করলো না কেন? আমার দল থেকে যখন অন্য দলে যাবে তখন হচ্ছে তারা বেঈমান, আর অন্য দল থেকে যখন আমার দলে আসবে তখন হচ্ছে তাদের অন্তরাত্মার ডাকে আমি এসেছি। এটা তো চলতে পারে না। অতএব এই আইনটা পরিবর্তন করা দরকার। আমার মনে হচ্ছে যে দেখুন, আপনি মিস্টার মানস ভূঁইয়ার কথাটা যেটা বললেন, এটা সত্যি, কিন্তু এটা খুব লজ্জাজনক ঘটনা। নট অনলি দিস, আরো অনেকেই কিন্তু আছে, আমি দেখেছি দল বদল করার পরে অনেক জায়গায় অল ইন্ডিয়ায় দেখবেন বড় বড় পোস্ট দিয়ে দিচ্ছে। তার মানে লুক্রেটিভ অফার, এবং তার মধ্যে কবিরা পর্যন্ত রয়েছে, সাহিত্যিকরা পর্যন্ত রয়েছে, অতএব এবং বড় বড় রিপোর্টাররা পর্যন্ত রয়েছে। আজকে নীরব দর্শকের নিউজগুলো দেখুন, আজকে তো পেপারই পড়তে ইচ্ছা করে না। অতএব আমার মনে হচ্ছে যে এটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এটা আজকে কিন্তু এই প্রশ্নটা এসছে সাধারণ মানুষের কাছে। আমি বলছি এটা কিন্তু সাধারণ মানুষের কাছে আজকে প্রশ্ন যে এইভাবে যদি চলতে থাকে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, আপনি বলুন না লোকসভাতে আজকে যে এত মধ্যে, তার মধ্যে 233 জন কিভাবে আজকে ফৌজদারি মামলায় একেবারে আমার সেখানেই প্রশ্ন। আমি সব্যসাচী বাবুর কাছে যাই আইনজীবী হিসেবে। সব্যসাচী বাবু, দুর্নীতিগ্রস্ত রাজনীতি যেটা আলাদা করে শুধুমাত্র একটা বিবেচনার বিষয় হওয়ার কথা, দুর্নীতিগ্রস্তরা টিকিট পাবেন কিনা সেটা বিবেচনার বিষয় হওয়ার কথা, কিন্তু কোথাও যেন সেই দুর্নীতিটাই দেখা যাচ্ছে দল বদলের একটা হাতিয়ার হয়ে উঠছে, দল বদল করানোর একটা হাতিয়ার হয়ে উঠছে। তুমি দুর্নীতিগ্রস্ত, খুব ভালো, আমার দিকে চলে এসো, তাহলে তোমার মামলাগুলো চাপা পড়ে যাবে।
তুমি দুর্নীতিগ্রস্ত, খুব ভালো, আগে গেছিলে অন্য দলে নির্বাচনের আগে, এখন আমার দিকে চলে এসো, কারণ ক্ষমতায় আমি আছি, তাহলে তুমি অন্তত শান্তিতে বাকি রাতগুলো কাটাতে পারবে। এখন দুর্নীতিটা একজন মানুষের ডিসকোয়ালিফিকেশন, নাকি বাড়তি কিছু পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে এবং যাদেরকে তারা নিয়ে যাচ্ছেন তাদের দলে, তাদের কাছে একটা কোয়ালিফিকেশন? দেখুন, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে 1985 সালে যখন আমাদের সংবিধানের 52তম সংবিধান সংশোধনী পাস হয়েছিল, অর্থাৎ 10ম তফসিল আমাদের সংবিধানে, সেখানে এই দলত্যাগ বিরোধী আইন এবং সেখানে কত পার্সেন্টেজ, অর্থাৎ ওই 1/3 এবং বাকি যে অংশটার কথা বলা হলো, তারা যখন এক দল থেকে আরেক দল যাবেন, কোন ক্ষেত্রে এটা আইডিওলজিক্যাল কারণে দলত্যাগ আর কোন ক্ষেত্রে এটা ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য দলত্যাগ বা অন্য কোনো কনসিডারেশন, সেটা আর্থিক হোক অন্য কিছু হোক। মানে একটু আগে যিনি বিজেপি প্রতিনিধি বলছিলেন, খুব সুন্দর একটা উদাহরণ দিলেন উনি বললেন যে ওই নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস। আমি ঠিক একটা গানের কথা মনে পড়ে যাচ্ছিল, এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে নদী ওই বয়ে যায়। অর্থাৎ এই নদীটা হচ্ছে, যেটা সৌমিত্র বাবুর ভাষায় সম্পদ, সম্পত্তি ইত্যাদি। অর্থাৎ নির্বাচন কমিশন এই সংবিধান সংশোধনীর পর থেকে তাদের যে সাংবিধানিক ক্ষমতা সেটা প্রয়োগ করে তারা বলেছিলেন দলত্যাগ হচ্ছে ভারতীয় গণতন্ত্রের পক্ষে সবচাইতে বড় ভাইস, এবং এই ভাইসটা নিয়ন্ত্রিত হয় দুর্নীতির কারণে। অর্থাৎ একদিকে আমাদের মাসল পাওয়ার, অন্যদিকে মানি পাওয়ার, এই দুটোকে যদি রাজনীতি থেকে ইরাডিকেট না করা যায় তাহলে দলত্যাগ বন্ধ হবে না। একজন বিখ্যাত সাংবাদিক পি সাইনা, তিনি 2009 সালের নির্বাচনের পর একটি তার দেওয়া সাক্ষাৎকারে, আপনারা দেখবেন ইউটিউবে সাক্ষাৎকারটা অ্যাভেলেবেল, তিনি বলছেন 2009 পর থেকে ভারতের নির্বাচনের যে ধারা, সেই ধারায় কি কি পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল, হয়তো দেখলেন, বম্বের কোন একটি নির্বাচনী কেন্দ্র থেকে একজন ট্রেড ইউনিয়ন লিডার, তিনি তার বিরোধী প্রার্থী, তিনি একটা বড় কারখানার মালিক হতে পারেন, তার বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জিতে গেলেন। এটা হয়তো আগে আমরা নির্বাচনী ফিচারে দেখেছি, কিন্তু আজকে দাঁড়িয়ে মানি পাওয়ার, মাসল পাওয়ার থাকলে সেখানে যেমন টিকিট পেতেও সুবিধা হয়, সেখানে তেমনি নির্বাচনে জিততেও সুবিধা হয়। অর্থাৎ রাজনৈতিক দলগুলো এই সমস্ত ব্যক্তিদেরকে প্রার্থী করতে বহু ক্ষেত্রেই বাধ্য হন। এই বাধ্যবাধকতার থেকে রাজনৈতিক দলগুলোকে মুক্ত করাটা কিন্তু খুব জরুরি বিষয়। আমি কোহিনুর আর বাবু আছেন, বা তাদের মতন অনেক ছেলে তৃণমূল কংগ্রেস দলে আছে যারা তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে ভালো কথা বলেন, দলের কাজ করেন, এবং আমি বিশ্বাস করতে চাই যে এই প্রজন্মের ছেলে মেয়েরা এই জায়গা থেকে অন্ততপক্ষে তারা দলত্যাগের রাজনীতিকে কোনোভাবেই তারা মানে কি বলবো, দে উইল নট ইন্ডালজ দ্য ডিফেকশন। কিন্তু এবং সেই কারণে আমি বলছি, এই যে বিভিন্ন সময় দেখবেন এই সমস্ত ভালো ছেলে মেয়ে যারা দলটা ভালোভাবে করতে চায়, ভালোবেসে করতে চায়, সেটা তৃণমূল হোক বিজেপি হোক, যাদের আমরা দেখতে পাচ্ছি নদীর ওই দুই পারের দুটো দল, তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে সামনে আনার প্রবণতা কিন্তু থাকে না। তারা কিন্তু বহু ক্ষেত্রে এই নির্বাচনী লড়াইয়ে, যেখানে দেখবেন এই তন্ময় বাবুরা আসেন, তারা ওই সম্পদ বানানোর জন্য, নিজের সম্পদ, ঠিক এখানেই আমার প্রশ্ন কোহিনুর বাবুর কাছে। সুপ্রভাত বাবু, আপনার কথা সূত্র ধরেই আমি কোহিনুর বাবুর কাছে আরেকবার যাবো, আমার সময় শেষ হয়ে আসছে। কোহিনুর বাবুর কাছে আমার প্রশ্ন, কোহিনুর বাবু, আমার যদি খুব ভুল না হয়ে থাকে, আমার স্মৃতি যদি ঠিকঠাক আমার সঙ্গে সঙ্গ দেয়, নির্মলা বাবু আছেন, আমি ভুল করলে ধরিয়ে দেবেন আমাকে, এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত প্রথম বিধায়কের নাম শোভনদেব চট্টোপাধ্যায়। কিভাবে জিতেছিলেন? কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন, দল তৈরি হওয়ার পর পদত্যাগ করে গিয়েছিলেন, উপনির্বাচনে জিতে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জোড়াফুল চিহ্নে জিতে বিধানসভায় আবার গিয়েছিলেন। এখন এই শোভনদেব চট্টোপাধ্যায় আজও এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকা, এ রাজ্যের মন্ত্রিসভায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর নাম। আর সেই তৃণমূল কংগ্রেসেই নির্বাচনের 24 ঘন্টা আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে রাতারাতি টিকিট পেয়ে বিধায়ক হয়ে আবার, আমি জানি না সম্পত্তি পাহারা বা অন্য কোনো কারণ কিনা, আবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরে আসা তন্ময় ঘোষ, তিনিও আজকে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, আজ থেকে তৃণমূল বিধায়ক হিসেবে পরিচিত হবেন। এই দুটো বৈপরীত্য নিয়ে তৃণমূল কংগ্রেস থাকতে পারে? আপনাদের প্রয়োজন আছে তন্ময় ঘোষের মতো লোকের? আপনাদের দলে তো শোভনদেব চট্টোপাধ্যায় আছে। না, আমাদের দেখুন 213টা বিধানসভা, মানে আমাদের 148 পেরিয়ে আরো হাফ সেঞ্চুরি আছে না। আমাদের সংখ্যা, অন্তত সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেসের বিধানসভায় কিছু প্রয়োজন। কিন্তু ব্যাপারটা আমি আবার বলি, সচিববাবু যেটা কথাটা বললেন সেটা একটা মানে একটু উপর থেকে গেলেন, জেনারেলাইজ একটা স্টেটমেন্ট ছিল। এটা একটা কনসিকুয়েন্স। বিজেপি তো এখানে তাদের নিজস্ব কোনো দল নেই, নিজস্ব লোক নেই, নিজস্ব জন নেই, এখান থেকে ওখান থেকে খাবলে কুটে নিয়েছে। তো অবশেষে আপনি আম গাছে তো লেবু ফলবে না,
তো সেটা জোর করে চেষ্টা করে সেলোটেপ দিয়ে আটকেছিলেন, একটা সময় সেটা খুলেই পড়বে। সেটাই হচ্ছে এবং আগামী দিনে সেটা হবে। প্রথমে যেটা বলেছিলাম, যে মানুষ আপনার নীতির সঙ্গে একমত নয় আপনি তাকে বেশি দিন ধরে রাখতে পারবেন না। তন্ময়দা আমাদের দলের লোক ছিলেন, কোনো একটা কারণে তিনি বিজেপিতে গেছিলেন, তার ভয় ছিল, আতঙ্ক ছিল, নির্বাচন আগে যে আতঙ্ক সিবিআই করেছিল সেটা তিনি হয়ে গেছিলেন, মানুষের ভোটে তিনি জিতেছেন, তিনি কিন্তু আবার ফিরে চলে এসেছেন। কিন্তু সব থেকে দুর্ভাগ্যটা কোথায় জানেন, আজকে এই একজন দুজন, এবং আমরা কাউকে জোর করছি না, কাউকে চমকাচ্ছি না, ধমকাচ্ছি না, আপনারা দেখেছেন এটা যখন ডিফেকশন হচ্ছে তখন সবাই খুব মানে মোরালিটি নিয়ে কোয়েশ্চেন করছে। কিন্তু দিনের পর দিন যখন তৃণমূলের বিধায়করা বিজেপিতে গেছিল তখন কিন্তু এই অনেক মানুষই ব্যাপারটাকে গৌরবান্বিত করেছিল যে বিজেপি কত শক্তি, তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিচ্ছে, ফাঁকা করে দিচ্ছে, এই করে দিচ্ছে। এই যে দুটো ডিফারেন্স, এইটা ভীষণ অস্বস্তির কারণ। যে কোনো নিশ্চিতভাবে আমি এই প্রশ্ন রেখেই শতরূপার কাছে শেষ করবো, আমার সময় একেবারে শেষ হয়ে এসেছে। শতরূপা, আজকে যখন তৃণমূল কংগ্রেসে বিজেপি থেকে লোকেরা এসে যোগ দিচ্ছেন, সেটা কোনো শাসানিতে হোক, ধমকানিতে হোক, ব্যক্তিগত স্বার্থে হোক, তখন নিশ্চিতভাবে তার নীতি নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু যখন নির্বাচনের আগে ঠিক উল্টো স্রোতটা ছিল তখন আপনারা তো এই প্রশ্ন তোলেননি। একটি নীতি, একটি পার্টি উইথ ডিফারেন্স বলে যে দলের পরিচিতি ছিল, সেরকম একটি দল হিসেবে, এবং এই এত কিছুর মাঝখানে দাঁড়িয়ে আপনার কাছে আমার আরো একবার সেই প্রশ্ন যা দিয়ে শুরু করেছিলাম আজকে, এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে সত্যি কি আপনারা দাবি করতে পারেন যে জনপ্রিয়তা হারাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং 2026 পর্যন্ত মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না, নাকি ছবিটা আসলে উল্টো? আমাকে একটু সময় দাও অনির্বাণ, আমি জানি তোমার সময় শেষ হয়ে এসছে। আমি তো তিনজনের বক্তব্য শুনলাম। যে সাংবাদিক যিনি বলছিলেন তিনি অত্যন্ত বায়াস হয়ে কথা বলছিলেন, যেটা সাংবাদিকদের হয়তো উচিত নয় করা। আমি বলছি না যে আমাদের বিপরীত বলছিলেন বলে, কিন্তু উনি ভীষণ বায়াসড একটা পার্সপেক্টিভ দিচ্ছিলেন। যিনি আরও অনেকেই বক্তব্য রাখলেন, আমি আর সবার মধ্যে যাচ্ছি না। কোহিনুরকে আমি শুধু একটু কারেকশন করে দিতে চাই। কোহিনুর আসলে তৃণমূল নিয়ে ভীষণ জ্ঞানী তো, আর ভীষণ ভালো কথা বলে, কিন্তু ওর একটু হোরাইজেনটা বাড়ানো দরকার। কারণ বিজেপি কিন্তু কোথাও কাউকে খাবলে টাবলে নেয় না, আর বিজেপির নিজস্ব প্রচুর লোক আছে। বিজেপি ইজ অ্যান ওল্ডার পার্টি। বিজেপির জন্ম কিন্তু 1980-তে, তৃণমূলের থেকে বয়সে অনেক বড়, সেই জন্য অন্য জায়গা থেকে খাবলে খুবলে নিতে আমাদের হয় না। এবার আসে তোমার শেষ প্রশ্ন। আমরা কিন্তু কাউকে ডাকিনি অনির্বাণ, আমরা কিন্তু কোহিনুর চুপ করো, 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 আমার শ্বাস শেষ করতে দাও, শেষ হয়ে যাবে। আমি কোহিনুরকে বারণ করো এটা করতে। অনির্বাণ, তোমার প্রশ্নে আসি যে না, বিজেপি ইজ আ পার্টি উইথ আ ডিফারেন্স, হ্যাজ অলওয়েজ রিমেইনড উইথ আ পার্টি উইথ আ ডিফারেন্স অ্যান্ড উইল রিমেইন সো। আমার বক্তব্য হচ্ছে একটাই, তুমি যদি অ্যাকচুয়ালি সবাই একটু বিশ্লেষণ করে দেখো, যারা আমাদের পার্টিতে এসেছিল, ইনিশিয়াল কনভারসেশন ইনিশিয়েট আমরা কিন্তু করিনি। তাদের মনে হয়েছিল যে তারা তৃণমূলের সঙ্গে আনকমফোর্টেবল, যেটা কোহিনুর বারবার বলছে যে আই মে নট বি কমফোর্টেবল উইথ অ্যানাদার পার্টি, হুইচ ইজ ভেরি ট্রু। তৃণমূলের অনেক লোকজন তখন আমাদের আবেদন করেছিল যে আমরা জয়েন করতে চাই, এবং আমাদের নীতি বলো, আইডিওলজি বলো এতটাই স্ট্রং, আমাদের নিজেদের ওপর ভরসা আছে যে তারা যখন আমাদের সঙ্গে আসবে, আমাদের সঙ্গে লড়বে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যখন লড়বো একটা ইলেকশন, এবং যদি পাওয়ারে আসি, আমাদের একটা নিজেদের ওপর ভরসা আছে যে আমাদের নীতি তাদের মধ্যে তারা অন্তস্থ করতে পারবে। যারা করতে পারে না অনির্বাণ, তারা ফেরত চলে যায়। আমাদের আইডিওলজি কিন্তু ফার স্ট্রঙ্গার দেন এনি ওয়ান ইলেকশন। আমাদের অনেক বেশি, আমরা আদর্শ নিয়ে বাঁচি, সেই আদর্শের কেউ যদি আমাদের সঙ্গে থাকতে চায় থাকবে, যদি সেই আদর্শ তাদের হজম করতে অসুবিধে হয় তাহলে তারা ফেরত চলে যাবে। বেশ, আমার একদম সময় যেহেতু শেষ, আমি নির্মল বাবুকে দিয়ে শেষ করবো। কোহিনুর, আমি ইচ্ছে থাকলে ফিরতে পারছি না, ডিবেট জমে উঠেছে, কিন্তু আমার নির্মল বাবুর কাছে যেতে হবে। নির্মল বাবু একদম সংক্ষেপে আপনি হাত তুলছিলেন। না, বায়াসনেসের কোশ্চেনটা যখন উঠলো আমি ওনাকে উত্তরটা দিয়ে দিই। তাহলে উনি সংঘের বিরুদ্ধে বায়াসনেসের চার্জটা আনুন, আমার বিরুদ্ধে নয়। আমি যা বলেছি সংঘের নিজের পত্রিকা অর্গানাইজারে সেটা বেরিয়েছে, ওনার যদি সাহস থাকে সেটা বিরোধিতা করুন। বেশ, আমার সময় যেহেতু একেবারে শেষ, আমাকে শেষ করতে হচ্ছে। সব্যসাচী চট্টোপাধ্যায়, নির্মল মুখোপাধ্যায়, অরিন্দম আচার্য, কোহিনুর মজুমদার এবং শতরূপা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, এই বিতর্ক জিয়ে রেখেই যে সত্যি 4 মাসের মধ্যে এমনটা বলা যায় কিনা যে তৃণমূল কংগ্রেস
সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলবে তার মেয়াদ পূর্ণ করার আগে এবং রাজ্যে বিজেপি সরকার গঠন করবে, যা আজকে বলেছেন বিজেপি রাজ্য সভাপতি। বিতর্ক পর্ব এখানে শেষ করছি, এরপরে ফিরে আসছে এই মুহূর্তের সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে। নিউজ রুম থেকে রয়েছেন বিশাখা, নিউজ রুম থেকে রয়েছেন মনীষা, আমার সঙ্গে রয়েছেন টিটভ, আমার সঙ্গে রয়েছেন শিবাশিস। চারজনের কাছে যাবে, কিন্তু সবার আগে যাবো বিশাখার কাছে, তার কারণ বিশাখার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে। উত্তরবঙ্গ সফরে আসছেন সামনের মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশাখা, বিস্তারিত জানতে চাইবো। দেখো অনির্বাণ, প্রথমেই যেটা বলতে হয়, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই উত্তরবঙ্গে আসছেন, এমনটাই এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। এবং তাঁর এই উত্তরবঙ্গ সফরের সময় আমন্ত্রণ জানানো হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এবং অবশ্যই তাঁর যে এই উত্তরবঙ্গের সফর, সেখানে তার কারণটা হচ্ছে এটাই, আমরা দেখেছি বারবার এর আগে কখনো যারা নেতারা, উত্তরবঙ্গের বিজেপি নেতা নেতৃত্ব, তাদের তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে উত্তরবঙ্গে কোনো রকম উন্নয়ন হচ্ছে না। বারবার এটাও বলা হয়েছে যে প্রশাসনিক কাজকর্ম উত্তরবঙ্গের তার সবকিছুই এক ছাতার তলায় আনার জন্য এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন উত্তরকন্যার কথা, কিন্তু তাদের তরফ থেকে অর্থাৎ বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র উত্তরকন্যার একটা প্রশাসনিক ভবন তৈরি হয়েছে, কিন্তু তার প্রশাসনিক কার্যকারিতা বা যা কার্যকলাপ করার ছিল, যা ভূমিকা ছিল, তার এতটুকুও এগোয়নি। অর্থাৎ উন্নয়ন কোথাও গিয়ে থমকে রয়েছে, বিভিন্ন প্রকল্প, সেই সমস্ত প্রকল্পগুলো এখানে গিয়ে কোথাও আটকে রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ সেই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এমনটাই বারবার তাদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। রাজু বিস্থন বা অন্যান্য উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব, তাদের তরফ থেকে এই অভিযোগ এসেছে বারবার। তারা দিল্লিতে গিয়ে বারবার দরবার করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও গিয়েছেন। এবার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে গ্রিন সিগন্যাল এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এসে গিয়েছে, যে সেপ্টেম্বরের মাঝামাঝিতে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসতে চলেছেন। নিশ্চিতভাবে সেক্ষেত্রে এই বৈঠকের দিকে ভীষণভাবে নজর থাকবে। আমি আমাদের আরেক প্রতিনিধি মনীষার কাছে চলে যাব। জ্যাকলিন ফার্নান্ডেজকে জেরা করছে ইডি, ঠিক কি কারণে জানতে চাইবো বিস্তারিতভাবে মনীষা তোমার কাছ থেকে। অনির্বাণ, দেখো যেটা জানা গিয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনেত্রী কিন্তু এর আগেও বিভিন্ন ধরনের কেসে ফেসেছেন, আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইস্যু হয়েছে তাকে ঘিরে। এবং এবারে যেটা ঘটছে, তাকে কিন্তু জেরা করা হচ্ছে না, তাকে একেবারেই ডাকা হয়েছে ইডির দফতরে এবং সেখানে ডেকে একটি 2017 কেস, এবং সেই কেসে তাকে ডেকে প্রশ্ন করা হচ্ছে। সুকেশ চন্দ্রশেখর তিনিও কিন্তু একরকম প্রতারক এবং বিভিন্নভাবে মানি লন্ডারিং অর্থাৎ বিভিন্নভাবে টাকা আদায় করেছেন। প্রায় 200 কোটি টাকার ওপরে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। টাকা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে পলিটিক্যালি এবং বিভিন্ন ধরনের কনম্যান হিসেবে কাজ করতেন তিনি, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোফাইল তাদের পাশে গিয়ে ছবি তোলা, অর্থাৎ বলতে পারো আরও একটা দেবাঞ্জন কেস, কিন্তু সেটা বলিউডে, এবং সেখানে বিভিন্নভাবে সেই ছবি দেখিয়ে তিনি প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলতেন এবং কয়েকশো কোটি টাকার অভিযোগ রয়েছে। সেই কেসেই জ্যাকলিন ফার্নান্ডেজকে সাক্ষী হিসেবে, অন্যতম সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। এবং একেবারেই মনীষা, আমাদের সঙ্গে থাকো। আমি চলে যাব শিবাশিসের কাছে। আগামীকাল থেকে পেট্রোল পাম্পের ধর্মঘটের ডাক রয়েছে 24 ঘন্টার জন্য। শিবাশিস, বিস্তারিতভাবে জানতে চাইবো ঠিক কতটা প্রভাব পড়তে পারে এর ফলে সাধারণ গণপরিবহন। দেখো অনির্বাণ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খান্না এলাকার একটি পেট্রোল পাম্পে এবং এখন থেকেই কিন্তু প্রভাব যথেষ্ট চোখে পড়ার মতো। তুমি দেখতে পাচ্ছ যে পাম্পে আমরা রয়েছি, পাম্পে একের পর এক কিন্তু গাড়ি নিয়ে মানুষজন আসছেন, তারা পেট্রোল ডিজেল সংগ্রহ করছেন এবং সেখানে তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছেন। কালকে যেহেতু পাম্প বন্ধ থাকবে, তারা তাদের পরিষেবা সচল রাখবেন কি করে? কারা পাম্প রেখেছেন? পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন, তার সদস্য অরুণ ঠাকুর আমার সঙ্গে রয়েছে। আমি তার থেকে জেনে নেব ঠিক কী কারণে ধর্মঘট। ये जो आप लोग स्ट्राइक कर रहे हैं, कल क्यों स्ट्राइक हो रहा है? ये पेट्रोल में आपका 10% इथेनॉल मिलता है हम लोग को, जिसके कारण पेट्रोल पानी में परिवर्तित हो जाता है। इसीलिए हम लोग जो है सो काफ़ी सारे कस्टमर का कंप्लेन आता है हमारे पास, जो हमारे टंकी में पानी हो गया, बाकायदा पानी रहता नहीं है उसमें, কিন্তু जो है सो यही इवोपरेट होकर के मॉइस्चर होकर के पानी में तब्दील हो जाता है। অর্থাৎ অনির্বাণ, যেমনটা আমরা তুলে ধরেছিলাম যে এক পাশে যেমন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে লাগাতার, তাই নিয়ে সমস্যা রয়েছে, অন্যদিকে পেট্রোলে ইথানল মেশানোর 10% ইথানল মেশানোর যে কেন্দ্রীয় গাইডলাইন, একেবারে শুভাশিস, এই পাম্প ডিলার খবরে চোখ রাখবো। আগামী মাস থেকে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট, সেই খবর নিয়ে টিটপ রয়েছে আমার সঙ্গে। টিটপ, জানতে চাইবো তোমার কাছ থেকে।
দেখো আজই রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনি বনগাঁ এসেছেন এবং বনগাঁ এসে তিনি ঘোষণা করেছেন যে আগামী মাসের 12 তারিখ থেকে শুরু হবে যে দুয়ারের রেশন প্রক্রিয়ার প্রথম দান পাইলট রান। আর এই পাইলট রান শুরু করবে 15% রেশন ডিলারদেরকে নিয়ে, কারণ গোটা রাজ্যে যেই পরিমাণে রেশন ডিলার রয়েছেন প্রত্যেকের দিয়ে শুরু করা হলে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন। ঠিক তার জন্যই শুধুমাত্র 15% রেশন ডিলারদেরকে দিয়েই কিন্তু এই পাইলট রান শুরু হবেন এবং ভাতৃতৃতীয়া অর্থাৎ ভাইফোঁটার পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্প শুরু করবেন বলে তিনি ঘোষণা একেবারে করেছেন। টিটপ, আপাতত তোমাকে ধন্যবাদ। টিটপ, শিবাশিস, মনীষা এবং বিশাখা, তোমাদের চারজনকে ধন্যবাদ। অনির্বাণের অগ্নিবাণের এই মুহূর্তের সেরা ব্রেকিং খবরগুলো আপনাদেরকে দিলাম। এই মুহূর্তে অনির্বাণের অগ্নিবাণ শেষ করার সময় হয়ে গেছে। এরপরে দেখুন সোজাসুজি কর্নার।